আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তাবাতাবাই নিহত। আইডিএফ বিরোধী অভিযানে সফল এই নেতাকে হিজবুল্লাহর পরবর্তী প্রধান মনে করা হতো। ফের ভারতের অংশ হতে পারে সিন্ধু অঞ্চল, পরিবর্তন হতে পারে সীমান্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথে মন্তব্য ঘিরে তোলপাড়, উস্কানিমূলক বিবৃতি ইসলামাবাদের। মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। দেশ জুড়ে শোকের ছায়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই। বৈরুতের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাণ গেছে আরও 4 জনের। হিজবুল্লাহর দ্বিতীয় প্রজন্মের নেতা ছিলেন তাবাতাবাই। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর তাকেই মনে করা হচ্ছিল হিজবুল্লাহর পরবর্তী প্রধান। একের পর এক হামলায় প্রকম্পিত বৈরুত। লেবাননের রাজধানীর দক্ষিণের দাহিয়া অঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ভবন এবং স্থাপনা, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এতে হতাহত হন অনেকেই। আতঙ্ক ছড়িয়ে পড়ে বৈরুতবাসীর মাঝে। হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে সবকিছু। ভয়ে আতঙ্কে রাস্তায় বের হয়ে আসি। পাশের সড়কে আমার স্বজনেরা থাকেন, এখনো তাদের কোনো খোঁজ পাইনি। তেল আবিব জানায় হামলার মূল টার্গেট ছিল হিজবুল্লাহর শীর্ষ নেতা হাইথাম আলী তাবাতাবাই। হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাবাতাবাইয়ের মাথার পেছনে $50 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। নাসরাল্লাহর পর তাবাতাবাই ছিল সবচেয়ে বড় হুমকি। তাদের হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে সন্ত্রাসী মুক্ত করার পথে আরও এগিয়ে গিয়েছি আমরা। এদের হত্যার মাধ্যমেই লেবাননের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দ্বিতীয় প্রজন্মের নেতা ছিলেন তাবাতাবাই। 80-র দশকে তিনি যোগ দেন হিজবুল্লায়। দায়িত্ব পালন করেন সশস্ত্র গোষ্ঠীটির এলিট ফোর্স রাদওয়ানে। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর গেল বছর দায়িত্ব পান হিজবুল্লাহর চিফ অব স্টাফ হিসেবে। ইসরায়েলকে ঠেকাতে এবার মিশরের দ্বারস্থ হামাস। দেশটির গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সাথে কায়রোয়ে বৈঠক করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিনিধি দল। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে। হামাস জানায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায় যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হামাস। তবে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে জটিল করে তুলছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় ইসরায়েলি সামরিক বাহিনীর, এমন মন্তব্য করেছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। বিবৃতিতে তিনি বলেন, গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর এই ব্যর্থতার কারণে সুদূর প্রসারী প্রভাব পড়েছে ইসরায়েলের নিরাপত্তায়। আইডিএফ 7 অক্টোবর তাদের দায়িত্ব পালনে স্পষ্ট গাফিলতি করেছে। তারা নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবশ্যই এটা কৌশলগত ব্যর্থতা। সামরিক বাহিনীর এই ব্যর্থতার দীর্ঘ প্রভাব পড়েছে জাতীয় নিরাপত্তায়। সিন্ধু অঞ্চল আবার ভারতের অংশ হতে পারে, পরিবর্তন হতে পারে সীমান্ত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে ইসলামাবাদ। ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধান ও নাগরিক সুরক্ষা নিশ্চিতের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কাশ্মীর নিয়ে বিভেদ তো কয়েক যুগের পুরনো ইস্যু। এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রোববার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিন্ধু কোনো এক সময় আবার ভারতের অংশ হতে পারে। সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী এলকে আদভানির উক্তি তুলে ধরে বলেন, অনেকেই ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা কখনো মেনে নিতে পারেননি। আজ সিন্ধু ভূখণ্ড এখন ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু ঐতিহাসিকভাবে সিন্ধু সভ্যতা সবসময় ভারতের অংশ হয়েই থাকবে। ভূমির বিবেচনায় সীমান্ত পরিবর্তন হতে পারে, কে জানে কাল হয়তো ভারতের অংশ হয়ে ফেরত আসবে সিন্ধু। সেখানকার মানুষ যারা সিন্ধু নদকে পবিত্র ভাবে, তারা আমাদেরই অংশ। তারা কোথায় আছে সেটি বিষয় নয়। রাজনাথ সিং এর বক্তব্যের নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে পাকিস্তান। এমন মন্তব্য বিভ্রান্তিকর, বাস্তবতা বিবর্জিত ও বিপজ্জনক আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ, আন্তর্জাতিক আইনের বিরোধী বলেও আখ্যা দিয়েছে। ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। জম্মু কাশ্মীর সংকট সমাধানে উপযুক্ত পদক্ষেপের আহ্বানও জানিয়েছে। 1947 সালে ভারত ভাগের সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত হয় সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলটি। ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ গেছে কমপক্ষে 6 জনের, আহত অনেকে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। আক্রান্ত হয় একটি বহুতল ভবন। বিস্ফোরণের পর আগুন ধরে যায় বাড়িটিতে। কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভেতর থেকে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। হামলায় 2 শিশুসহ আহত হয়েছে আরও 12 জন। নিপ্রোপেট্রোভস্কে হয়েছে এই বড় ধরনের হামলা। মারহানেটস শহরে বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে 2 জন। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে রোববার দেশটির উত্তর পূর্বাঞ্চলে 6টি এলাকায় 15 দফা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী 6 ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই দিনেই বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকী। তবে এ নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। 1992 সালের 6 ডিসেম্বর এদিনেই ভাঙচুর চালানো হয় অযোধ্যার 500 বছরের পুরনো বাবরি মসজিদে। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান কমপক্ষে 2000 মানুষ। 2019 সালে অযোধ্যার বিতর্কিত এ জমি হিন্দু সম্প্রদায়ের বলে রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট, যার ভিত্তিতে গেল বছর জানুয়ারিতে রাম মন্দির নির্মিত হয়। বছর ঘুরতেই আবারও আলোচনায় আসে বাবরি মসজিদের নাম। অযোধ্যা থেকে বহু দূরের রাজ্য পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। জানিয়েছেন আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নির্মিত হবে এই মসজিদ। 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আমাদের নেতাকর্মীরা এই দিন সংহতি দিবস পালন করবে। মুসলিম নেতারাও অংশ নেবেন। বেলডাঙ্গায় মসজিদটি নির্মাণ করতে 3 বছর সময় লাগবে। হুমায়ুনের এই ঘোষণার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে বলে অভিযোগ করে বিজেপি। মসজিদ নির্মাণে সমস্যা না থাকলেও মোগল সম্রাট বাবরের নামে মসজিদ তৈরিতে আপত্তি জানান পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ। দেশে কোথাও মন্দির মসজিদ নির্মাণে মানা নেই, তবে বাবরি মসজিদ তৈরি হবে একথা বলে মসজিদ নির্মাণ দেশের স্বার্থের পরিপন্থী। কারণ এটি ঘিরে বহু বছর ধরে ব্যাপক আন্দোলন হয়েছে। বাবর ছিলেন একজন আক্রমণকারী, তাকে এদেশের মানুষ শ্রদ্ধা করে না। আগামী 6 ডিসেম্বর কলকাতাতেও বড় রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে প্রতি বছর এ সমাবেশ আয়োজন করে থাকে দলটি। নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে অপহরণের শিকার হয়েছে 300 বেশি শিশু। আফ্রিকান দেশটিতে এক সপ্তাহে 3য় গণ অপহরণের ঘটনা এটি। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় আশঙ্কাজনক হারে এমন অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। নিজ বাড়িতেও নিরাপদ বোধ করছে না তারা। এমন পরিস্থিতিতে প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার দাবি নাইজেরিয়ানদের। স্কুল হোস্টেলের এই ঘরগুলোতেই ঘুমিয়েছিল ছোট্ট শিশুরা। রাতের আধারে হঠাৎই হানা দেয় দুষ্কৃতিকারীর দল। তুলে নিয়ে যায় অন্তত 303 শিক্ষার্থী ও 12 শিক্ষককে। ঘটনা নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের সেন্ট মেরিস ক্যাথলিক স্কুলের। শুক্রবারের এই ঘটনাটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় গণ অপহরণগুলোর একটি। তবে এর আগে একই সপ্তাহে ঘটে আরও 2টি বড় অপহরণের ঘটনা। এর আগে সোমবার পার্শ্ববর্তী কেব্বি অঙ্গরাজ্যের একটি বোর্ডিং স্কুল থেকে 20 জনেরও বেশি মুসলিম ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়। এছাড়াও হামলার শিকার হয় দক্ষিণের কওয়ারা অঙ্গরাজ্যের একটি চার্চ, যাতে প্রাণ হারায় 2 জন আর অপহরণের শিকার হয় 38 জন। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। নিজ বাড়িতেও সময় কাটছে প্রবল ভয় আর আতঙ্কে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। আমি মনে করি না কেউ নিরাপদ বোধ করছে। অপহরণ, বন্দুকধারীদের হামলা, খুন সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভয়ানক। মানুষ ঠিকমতো ঘুমাতে পারছে না। সামান্য শব্দ হলেই চমকে জেগে ওঠে। নাইজেরিয়ার কোনো জায়গায় এখন নিরাপদ নয়। এমন ভয়াবহ সংকটে প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ। সরকারের উচিত চার্চ, স্কুল আর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা, যাতে মানুষ অন্তত তাদের কর্মস্থলে নিরাপদে থাকতে পারে। ক্যাথলিক স্কুলে অপহরণের ঘটনার পর শনিবার নাইজার অঙ্গরাজ্যে অনির্দিষ্টকালের জন্য সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।